বোলপুর থেকে একটু দক্ষিণে বর্ধমান যাবার রাস্তার উপরেই পড়ছে বহু পুরাতন ঐতিহ্যবাহী একটি গ্রাম সুপুর। যে সুপুর গ্রাম শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া সব দিক থেকেই এগিয়ে। আর এই গ্রামের এক বিশিষ্ট ব্যক্তি রামকৃষ্ণ ভদ্র। পেশায় প্রাক্তন স্কুল শিক্ষক, ৭৪ বছর বয়সী এই রামকৃষ্ণ ভদ্র এখন সকাল থেকে সন্ধ্যা পেরিয়ে রাত্রি, সারাটা সময় তিনি ছুটে বেড়ান। কিন্তু কোথায় যান আর কি করেন জানলে আপনি অবাক হবেন। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছেন যাদের নিজস্ব সংসার ছাড়াও একটা বৃহৎ জগৎ, একটা বৃহৎ এলাকা, যাদের একটা গোটা সংসার, যে সংসারের সদস্য হাজার হাজার। আর সেই সংসারের এক অন্যতম অভিভাবক এই রামকৃষ্ণ ভদ্র। তাকে নিয়ে নিছকই প্রশংসা করছি না, বাস্তব জীবনে তিনি সমাজের জন্য যা করেছেন তাই তুলে ধরছি এখানে। তার বাবা ছিলেন তুলসী দাস ভদ্র, একজন ব্যবসায়ী। এক বর্ধিষ্ণু পরিবারের এই সন্তান শিক্ষা জীবন শেষ করেই সমাজের সার্বিক উন্নয়নে এগিয়ে যান। সুপুর গ্রামটি হাট রসুলগঞ্জ মৌজার ওপর অবস্থিত। আর হাট রসুলগঞ্জ একটি জায়গার ও নাম, যেখানে বহু পরিবারের পাশাপাশি আদিবাসী সম্প্রদায়ের পরিবারও কিছু ছিল। কিন্তু সেই সময়কালে, অর্থাৎ আজ থেকে প্রায় ৫০-৫৫ বছর আগে, আদিবাসী সমাজের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য সহ অন্যান্য সামাজিক সচেতনতার বড়ই অভাব ছিল। আর রামকৃষ্ণ ভদ্র নিজের হাতে কয়েকজন বন্ধুকে নিয়ে প্রথমে গাছতলায় গড়ে তোলেন একটি স্কুল। পরবর্তীকালে সেটি প্রাথমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি পায়। নিজের হাতের গড়া সেই স্কুলেই তিনি শিক্ষকতার জীবন শুরু করেন। সারাটা জীবন সেখানেই তিনি চাকরি করেন। আদিবাসী সম্প্রদায়ের শিশুদের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য সহ সামাজিক সচেতনতা গড়ে তোলেন। এটা আমার স্কুল, সাঁওতাল স্কুল। এগুলো লেখা আছে হাট রসুলগঞ্জ সাঁওতাল প্রাথমিক বিদ্যালয়। আজ থেকে ৫০ বছর আগে তখন এই সাঁওতালদের শিক্ষা নিয়ে কেউ অত মাথা ঘামাতো। আমরা ৩ জন যুবক, তখন নারায়ণ সরকার, কুমারী আস এবং আমি রামকৃষ্ণ ভদ্র, এই সাঁওতাল পাড়ায় একটা মিটিং করে আমরা একটা খোড়ো চালাতে শুরু করেছিলাম প্রাথমিকভাবে সাঁওতাল স্কুল। তারপরে ১১ বছর স্কুলের পিছনে দেখছেন বড় বটগাছ রয়েছে, ওই বটগাছের নিচে আমরা ১১ বছর শিক্ষকতা করেছি। এই বৃষ্টি এলে স্কুল বন্ধ হয়ে যেত, কিংবা ওই ছেলে মেয়েদের নিয়ে আমার দুর্গা মন্দিরে নিয়ে যেতাম। এইভাবে 11 বছর পার করার পরে আমরা ৭৩ সালে আমরা অ্যাফিলিয়েশন পাই সরকার থেকে, এবং এই বিল্ডিং আস্তে আস্তে তৈরি হয়। তারপরে পরে এইসব বিল্ডিং হয়েছে। আর এই যে বড় বড় গাছপালা দেখছেন, এই সমস্ত আমাদের স্কুলের ছেলে মেয়েদের নিয়ে লাগানো। প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করার সঙ্গে সঙ্গেই এই চত্বরে ৩ বিঘা এলাকা জুড়ে তিনি গাছ লাগিয়েছিলেন তৎকালীন ছাত্রছাত্রী ও সহকর্মীদের নিয়ে, এবং নিজে গাছের পরিচর্যাও করেন। আরও উল্লেখযোগ্য যে এই জায়গাটি তার পিতৃপুরুষেরই দান করা। পরে রামকৃষ্ণ ভদ্র ৩ বিঘা জায়গা এই প্রাথমিক বিদ্যালয়কে দিয়ে গেছেন। তার একটা ইচ্ছা, ভবিষ্যতে যদি সরকারি কোনো হাই স্কুল হয় তাহলে সেই প্রজেক্ট যেন ঘুরে না যায় জায়গার অভাবে, তাই তিনি দিয়ে গেছেন ৩ বিঘা জায়গা, যার বর্তমান বাজার দর ৫০ লক্ষ টাকারও বেশি। এই বিদ্যালয় থেকে তিনি ১৪ বছর আগে অবসর নিয়েছেন। তবুও তার হাতে গড়া স্কুল আর স্কুল চত্বরে লাগানো গাছকে তিনি ভুলে থাকতে পারেন না। প্রতিদিন সকালবেলায় এখানে চলে আসেন এবং ছাত্রদেরকেও যোগাসন তিনি শেখান। সুপুর গ্রামের বহু পুরাতন শিব ও দুর্গা মন্দিরের কাছেই তার বাড়ি। তার বাড়ির নাম হাটের ঘর। প্রায় ১৫০ বছর আগে এই গ্রামের, অর্থাৎ এই চত্বরে হাট বসত। সেখানে সব ধরনের কেনা বেচা হতো। আর সেই হাটকে কেন্দ্র করেই নাম হয় হাট রসুলগঞ্জ, এমনই জানালেন তিনি। আর তার বাড়িটারও নাম দেওয়া হয়েছে হাটের ঘর। সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ বাগানের মতো তার বাড়ি, এবং বাড়ির দেওয়ালে পরিবেশ ও প্রকৃতির কারুকার্য করা। তাছাড়াও বাড়ির উঠোনে একাধিক রকমের গাছ, মন্দির সহ বেশ মনোরম জায়গা। আপনারা যে কেউ যদি আসেন এই বাড়ি ছেড়ে বাড়ি ফিরতে মন যাবে না।
তার পূর্বপুরুষদের প্রচুর জমি জায়গা ছিল, চাষের জমিও ছিল। বাইরে থেকে লোক আনতে হতো কাজ করাতে, আর কাজ করানো লোকদের স্থায়ীভাবে বসবাসের জন্যও নিজেরাই দিয়েছিলেন জমি। সেই পুরনো কথাও শোনালেন রামবাবু। আমার পূর্বপুরুষরা অন্তত 250 বছর আগে এই গ্রামে বাস করেছে, সেই ধারাবাহিকতা চলে আসছে। আমার দেখা যে আমার বাবা জ্যাঠা এনারা পুরো একটা সাঁওতাল পল্লীকে জায়গা দিয়েছে আমার পুকুর পাড়ে, তারা এখনও বসবাস করছে। এখন তাদের নিজস্ব নামে পাট্টা হয়ে গেছে, নিজস্ব জায়গা হয়ে গেছে। কারণ আমাদের কৃষিভিত্তিক জীবন, তো গ্রাম্য জীবন ছিল কৃষিভিত্তিক। তাই সেই কৃষিকাজের জন্যে বাইরে থেকে লোক আনতে হতো, যার জন্য নিজেদের সুবিধার্থে এই মানুষগুলোকে আমাদের পুকুর পাড়ে বসিয়েছিল। ব্যক্তিগতভাবে আমি আমার জীবনেও আমার সেই বাবার কাছেই শিক্ষা নেওয়া বেশ কিছু ভূমিহীন মানুষকে আমি জায়গা দিয়েছি বসবাসের জন্যে। এবং বেশ কয়েকটি পরিবারে যখন ওই শৌচাগারের উপর একটা কাজ চলছিল, আমি তাদেরকে তাদের বাড়িতে শৌচাগারও নির্মাণ করে দিয়েছিলাম আমার নিজস্ব পয়সাতে। আমাদের ক্লাবের মাধ্যমেও একটি সাঁওতাল পাড়ায় তখন 30টা, একটি এনজিওর মাধ্যমে 30টা সুলভ শৌচাগার বানিয়ে দিয়েছিলাম। রামকৃষ্ণ ভদ্র তার নিজের টাকায় একটি মারুতি ওমনি ভ্যান কিনে একটি অ্যাম্বুলেন্সও তৈরি করেন, এবং সেই অ্যাম্বুলেন্স তিনি নিজেই চালাতেন। এবং গ্রামের হঠাৎ কেউ অসুস্থ হলে বোলপুর থেকে দুর্গাপুর বা বর্ধমান মেডিকেল কলেজ অসুস্থ রুগীকে তিনি গাড়ি করে নিয়ে যেতেন চিকিৎসার জন্য, যে রামকৃষ্ণবাবুকে এলাকাবাসী ভুলতেও পারে না। সেই 18 বছর বয়স থেকেই তিনি সমাজ সেবা করে আসছেন। গ্রামে শিক্ষা ব্যবস্থা চালু করার পাশাপাশি ক্লাব প্রতিষ্ঠা গ্রামের বন্ধুদের নিয়ে। সোপুর দেবদূত ক্লাব একটি নামকরা ক্লাব এই চত্বরে, যেখানে একটি লাইব্রেরিও রয়েছে, যে লাইব্রেরি তার হাতেই চালু করা শিক্ষার প্রসারে। এই দেবদূত ক্লাব 1987-তে শুরু হয়েছিল। তখন এই গ্রামের বাড়িতে বাড়িতে বই কালেকশন করে একটা ছোট্ট আলমারি দিয়ে শুরু করেছিলাম। তখন মাটির বাড়ি ছিল আমাদের। তারপরে ধীরে 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 বিশ্বভারতীর সঙ্গে আমরা যুক্ত হই, রাজা রামমোহন লাইব্রেরি ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হই। তারপরে বিশ্বভারতী এই লাইব্রেরি রুম করে যায়। আর উদ্বোধনের সময় এই যে তখন রাজ্যপাল ছিলেন মাননীয় বীরেন জে শাহ মহাশয়, এই লাইব্রেরিতে এখন বইয়ের সংখ্যা 7,000-এরও বেশি। সহযোগিতা পেয়েছেন বিশ্বভারতীর পল্লী সম্প্রসারণ কেন্দ্রেরও। প্রসঙ্গক্রমে বলতে হয়, সোপুর দেবদূত ক্লাব গ্রামের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া সহ সব দিক থেকেই গ্রামকে এগিয়ে নিয়ে গেছে, যার অন্যতম এক সাক্ষী হলেন এই রামকৃষ্ণ ভদ্র। রামকৃষ্ণ ভদ্রকে নিয়ে বলতে গেলে অনেক কথাই বলতে হয়। তাকে নিয়ে লেখা যায় 300 পাতার একটি বইও। যে মানুষটি সারা জীবন শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, বৃক্ষরোপণ, স্বাস্থ্য পরিষেবা সহ প্রচুর কাজ করে গেছেন। একাধিক সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গেও তিনি যুক্ত। নিজের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা আর সৃজন কর্ম নিয়ে অনেক কথাই বললেন রামদা। বর্তমানে আমার বয়স হয়ে গেলে 74 বছর। আমার কর্মজীবন কিন্তু 50 বছর ধরে। তো আমার দেবদূত ক্লাব দেখলেন, ওখান থেকে আমার সামাজিক কাজকর্ম শুরু। একটা স্কুল তো আছেই, এছাড়াও আমাদের মহিলা সমিতি আছে, তারাও ভালোই ডেভেলপ। তা বিভিন্ন সংগঠনের সঙ্গে আমরা কাজ করে দেবদূত ক্লাবকে সমৃদ্ধ করেছি, আমাদের গ্রামকে সমৃদ্ধ করেছি। ইলেকট্রিক আনা, তারপরে গ্রামে যে সমস্ত প্রাচীন ক্রিয়াকর্মগুলি ছিল সেই সমস্তগুলোকে ধরে রাখা। আমাদের গ্রামে কোনো শ্মশান ছিল না, মানুষকে কাঁদুর ধারে এখান ওখানে পুড়িয়ে দিত। তারপরে আমরা কয়েকজন মিলে উদ্যোগ নিয়ে একটা সুন্দর শ্মশান করেছি অজয় 32 পুকুর কাছে, মনোরম জায়গা। সেখানে এখন মানুষ নিশ্চিন্তিতে মরা পড়ায়। বড় আটচালা করেছি। রথ ছিল না গ্রামে, আমরা সবাই মিলে সমবেত হয়ে রথের আয়োজন করেছি। এবং বহু ওতে দেখলেন ক্লাবে লাইব্রেরি রয়েছে। তো আমার নিজস্ব একটা উদ্যোগ ছিল যে আমাদের গ্রামে কারো অসুখ বিসুখ করলে ওই হাসপাতাল যেতে যেতে রুগী মারা যেত। তখন আমি একটা পরিকল্পনা করলাম যে আমি একটা গাড়ি কিনব, তাতে আমার গাড়িও চালানো হবে আর লোকের উপকার করা হবে। তো একটা মারুতি ওমনি ভ্যান কিনেছিলাম। তা সেইটাকে অ্যাম্বুলেন্স বানিয়ে একবারে, তখন খুব হেল্প করেছিল আমাকে আমাদের মনসা হাঁসদা,
তখন ও সভাধিপতি ছিল, নিয়ে ওর মাধ্যমে এই অ্যাম্বুলেন্স করে তারপরে আমি 7 বছর আমি নিজে সার্ভিস দিয়েছি, নিজে চালাতাম গাড়িটা, কারো কাছে পয়সা নিতাম না। হ্যাঁ, ড্রাইভার রাখলে তো পয়সা দিতে হবে, গ্রামের লোক তো গরিব লোক, তাই সেই সমস্ত লোকদেরকে শিয়ান হাসপাতাল, সিউড়ি, দুর্গাপুর, বর্ধমান, এই সমস্ত জায়গাতে আমি দিনের পর দিন, রাতের পর রাত রুগী পৌঁছে দিয়েছি আমি। তো আমার গাড়িতে 6টি বাচ্চা হয়েছে। হ্যাঁ, তো সেই 6টি বাচ্চারই আমি সব নাম লিখেছি, কারণ রাত্রি, নিশা, তারপরে পথিক, এরকম সব নাম আর কি। হ্যাঁ, আর 4জন, দুঃখের বিষয়, আমার গাড়িতে যেতে যেতে 4জন মারা গেছে। হ্যাঁ, তো সেই স্মৃতিগুলো এখন মনের মধ্যে আসে। তো আপনি আমার বন্ধু, স্থানীয় লোক, বারবার ফোন করে আমাকে বিরক্তই করেন একরকম। আমি প্রচারমুখী নই, এত বছর আমি কাজ করেছি, কোথাও এই যে স্কুলকে এত দামি জায়গা দিয়েছি, কোথাও কোনো খবরের কাগজে বা কোথাও বলি নাই, এ কথা কোথাও বলি না। আমি কাজ নিজের মনে করি। হ্যাঁ, ঠাকুর আমাকে করান, আমি মায়ের আশীর্বাদ পুষ্ট মানুষ। আমি এই গ্রামের এত মানুষের ভালোবাসা, আমি তো আমার বাড়িতে একাই থাকি আমার স্ত্রী মারা যাবার পরে, তো সেই এই এত রকমের সার্ভিস আমি দিয়ে আসছি, এখনও আসছি। এই যে পাশের গ্রামে মির্জাপুরে আমার একটা আশ্রম রয়েছে, বিবেকানন্দ সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট, তো সেখানে অঙ্গাঙ্গিভাবে আমি জড়িত। সেখানে 50-60 জন সাঁওতালদের ছেলে মেয়ে, তারা রেগুলার ওখানে থাকে, খায়, পড়াশুনো করে, অত্যন্ত দুস্থ পরিবারের ছেলে মেয়ে তারা। বহু মানুষের সহযোগিতা, ভালোবাসা পেয়েছি, এই আশ্রম চলছে আমাদের। আর বহু মানুষের কাছে আজকে উপহার পেলাম, আজকে তারা সম্বর্ধনা দিল, হ্যাঁ, আমাকে সম্মান করে, বহু মানুষ ভালোবাসে। আমার জীবন পরিপূর্ণ, আমি অত্যন্ত সুখী মানুষ, আমার জীবনে কোনো দুঃখ নাই, ব্যথা নাই। আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি, এবং মানুষের এই যে আশীর্বাদ, মানুষের কাজ করলে যে একটা আশীর্বাদ পাওয়া যায়, একটা প্রমাণ হতে আমি নিজে। হ্যাঁ, এই আশীর্বাদে আমি আজও সুন্দর আছি, ভালো আছি, এবং মানুষের কাজ করে এখনও যাচ্ছি। জানি না কতদিন পারবো, তবে আমার যতদিন আমি পারবো এই কাজ আমি করে যাব। যারা সব সময় ভালো কাজ করেন সমাজের জন্য, মানুষের জন্য, তাদের ভালো কেউ করুক আর না করুক, সর্বশক্তিমান উপরওয়ালা তো করবেই। আর সেটাও বোঝা গেল এই রামদার আত্মস্মৃতিচারণায়। তার সামাজিক কাজের অবদানের জন্য সরকারি ও বেসরকারি বহু সংস্থা থেকে পেয়েছেন অনেক সম্মাননা, যা তিনি যত্নে সাজিয়ে রেখেছেন তার নিজ ঘরে। সেই স্মারক সম্মাননা হয়তো তাকে নীরবে বলে, বেসেছি ভালো তোমায় অন্তরে অন্তরে, সে কথা কি আর বলা চলে? হাজার মানুষের নীরব ভালোবাসা, সম্মাননা, শ্রদ্ধা, যা তাকে সান্ত্বনা দেয়, যা তার বেঁচে থাকার প্রেরণা। একজন মানুষ শুধু খেয়ে পড়ে আর অর্থ উপার্জন করেই সুস্থ মানসিকতা নিয়ে বেঁচে থাকতে পারে না। বাঁচতে গেলে প্রয়োজন হয় মানুষের ভালো লাগা, ভালোবাসা। আর রামবাবু সমাজকে ভালোবেসে যা দিয়েছেন, হাজার হাজার মানুষও তাকে ভালোবাসেন নিজের আপনজন করেই। সমাজ সেবার পাশাপাশি নিজের মনের চিন্তা ভাবনাকে প্রকাশ করতে তিনি লেখালেখি করেন, সাহিত্য রচনা করেন, গল্প, কবিতা, অনেক কিছু লিখেছেন, যা প্রকাশিত হয়েছে বিভিন্ন পত্র পত্রিকায়। ৭৪ বছর বয়সী এই রামকৃষ্ণ ভদ্র এখনও সুস্থ সবল। তিনি তার কয়েকজন বন্ধুকে নিয়ে পাশের মির্জাপুর গ্রামে একটি আশ্রম তৈরি করেছেন, যেখানে 50 জন ছাত্রছাত্রী পড়াশোনা করে। তারা সকলেই আদিবাসী সম্প্রদায়ের। এছাড়াও মানুষকে সুস্থ রাখতে 4টি যোগাসন স্কুল তিনি প্রতিষ্ঠা করেছেন, যেখানে 75 জন মতো সদস্য রয়েছে, যারা প্রতিদিন শরীর চর্চা করেন।
গ্রামের বহু পুরাতন শিব মন্দির ও দুর্গা মন্দির গ্রামবাসীদের সহযোগিতা নিয়ে এই দুই মন্দিরের সার্বিক উন্নয়ন করে আসছেন জীবনভর। মানুষটি আপাতমস্তক ধার্মিক, তবে তার মধ্যে নেই ধর্মীয় গোঁড়ামি। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম এক সুর, অন্যতম এক মাধ্যম। তিনি রামদা, আবার আমাদের রহিমদাও। হাটেশ্বরী মন্দির, এই নাম আমারই দেওয়া। যেমন ঢাকায় ঢাকেশ্বরী, তেমনি যেহেতু এটা হাট রসুলগঞ্জের মা, তাই মাকে হাটেশ্বরী নাম দিয়েছে। এই পুকুরটার নাম খেজুর গোড়ে, খেজুর পুকুর আর কি। অনেক খেজুরের গাছ টাছ হয়তো ছিল কোনো সময়। এটা আমাদেরই পৈতৃক সম্পত্তি। তো যখন মা দুর্গাকে পাথরের তৈরি করলাম, তখনও সেটা স্বপ্নেই নির্দেশ পেয়েছিলাম। এটা হওয়ার পরে একদিন স্বপ্ন দেখলাম যে মা দুর্গা এখানে বাঁধানো ঘাটে বসে রয়েছেন। তখন পুরোহিতকে বললাম, দাদা এরকম একটা স্বপ্ন দেখলাম, মায়ের জন্য একটা বসার জায়গা কর, মা এখানে বসে এই পুকুর পাড়ে বসে থাকবে, এখানে বিশ্রাম নেবে। ওই জন্য আমাকে এই বাঁধানো ঘাট মায়ের জন্য করতে হয়। ধর্ম তো সেই শিক্ষা দেয় মানুষকে ভালোবাসার, সমাজের ভালো করার, সৎভাবে জীবনযাপন করার। রামদাও ধার্মিক, নিজের ভালোর জন্য, সমাজেরও ভালোর জন্যই। আমাদের সমাজের সব মানুষ সব বিষয়ে পারদর্শী হন না। তাদের বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন পরামর্শ নিতে মানুষের কাছে যেতে হয়। আর এই রকম প্রতিটি এলাকাতেই একজন থাকেন যিনি নিজেকে উজাড় করে দেন সমাজের হাজার মানুষের জন্য। সেই রকমই এই রামকৃষ্ণ ভদ্র, যাকে নিয়ে বলতে গেলে আরও অনেক কিছুই বলতে হয়। আর এতক্ষণ যা বললাম, বলার মাঝেও হয়তো অনেক কিছু বাদও গেল। এক কথায় বলতে গেলে এই মানুষটি এই এলাকার মধ্যে এক বৃহৎ বটবৃক্ষ, যার ছায়া পেয়েছে হাজার হাজার মানুষ বেশ কয়েক দশক ধরে। রামকৃষ্ণবাবু সুস্থ থাকুন, ভালো থাকুন। সমাজের সার্বিক যে মঙ্গল তিনি করেছেন তা এক আদর্শ হয়ে থাকবে। শুধু তাই নয়, এই মাস্টার মশাইয়ের কাছ থেকে হাজার হাজার ছাত্রছাত্রী শিক্ষা গ্রহণ করে মানুষ হয়েছে, বড় হয়েছে, তারাও সমাজের কাজে লাগছে। রামকৃষ্ণবাবুকে বিনম্র শ্রদ্ধা ও সম্মাননা জানাই। বলার মধ্যে যদি কিছু বাদ গিয়ে থাকে সেটা আমার একান্তই অনিচ্ছাকৃত ত্রুটি, কিন্তু সত্য কথা বলতে কি, এই মানুষটিকে নিয়ে বলতে গেলে এখনও অনেক কিছু বলতে হয়, যা রইল বাকি।